নমস্কার, আমি তুষার ভট্টাচার্য। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে, আপনাদেরকে ভাবতে সাহায্য করে। আজকে আমার ভাবনার বিষয়, মানে আমি যে কথাটা আপনাদের সামনে উপস্থাপিত করব, এটা নিয়ে একটু ভাববেন। আচ্ছা, এই যে আমরা কথায় কথায় শুনি না, বিভিন্ন সময় শুনতে পাই, আমরা জানতে পারি যে এই যে আতঙ্কবাদী বা উগ্রবাদী, মৌলবাদী যারা যেটাই বলেন, আতঙ্কবাদীদের নাকি কোনো ধর্ম হয় না। সবাই বলে, সর্বক্ষেত্রেই বলে, ঘটনা ঘটে যাওয়ার পরে বলে যে ধর্ম হয় না, সেই জন্যে ধর্ম সিলেক্ট করে যদি মারাও হয় সেটাও নাকি ধর্মের মধ্যে পড়ে না। এটা আমরা শুনতে পাই। আমি না এটা নিয়ে খুব একটু চিন্তিত ছিলাম, মানে ভাবতাম যে সত্যি কি আতঙ্কবাদীদের ধর্ম হয় না, বা ধর্ম নাকি এটা আমাদের তৈরি করা। এবার আমি এটা নিয়ে একটু ভাবতে ভাবতে আমি একটা চিন্তা করলাম যে ধরুন এই যে পেহেলগাঁও হলো, এর আগে উরি হয়েছে, 26/11, পুলওয়ামা, আমরা অনেক অনেক দেখেছি। তো প্রকৃত অর্থেই না এতটা রাগ আমি মানে জনমানুষে দেখতে পাইনি। আমার নিজেরও রাগ হয়েছে, সরকারের প্রতি রাগ হয়েছে। তো উগ্রপন্থীদের যে ধর্ম হয় না, এই কথাটা কোথা থেকে আসলো? আমার এটা জানার খুব ইচ্ছা হলো যে উগ্রপন্থীদের ধর্ম হয় না, এই যে কথাটা বলা হয়। ঠিক আছে, আমি ধরে নিলাম তর্কের খাতিরে উগ্রপন্থীদের কোনো ধর্ম হয় না। তাহলে এই যে 5 জন উগ্রপন্থীর বাড়ি উড়িয়ে দেওয়া হলো, 3-4 জনকে মেরে ফেলা হলো, এদেরকে তাহলে যে ধর্মেরই হোক, এদেরকে তাহলে জ্বালিয়ে দেওয়া হোক, এদের জানাজা বা দফন করার, মানে কবর দেওয়ার কোনো দরকার নেই। দেখা যাক তো কী হয়। তখন উগ্রপন্থার ধর্ম হয় কি হয় না, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আপনারা কি বলেন এটা ব্যাপার নিয়ে একটু আমাকে জানাবেন মতামত। আমি মনে করি যে যদি সত্যিই উগ্রপন্থার কোনো ধর্ম না হয়ে থাকে, তাহলে এদের যে বডিগুলি, এই যে যারা উগ্রপন্থী হয়ে এসে আমাদের এখানে এ করে, তারপরে তো মারাও যায়, তাদের বডিগুলি যে এই সেনার মাধ্যমে একদম জ্বালিয়ে দেওয়া হোক। কোনো জাত ধর্ম বিচার নেই, কেন তাদের ধর্ম নেই। আমি কিন্তু সরকারের কাছে এই আবেদনটা রাখলাম যে আপনারাই তো বলেন, সরকাররাই বলে, নেতা মন্ত্রী যারা যেখানে যেরকম হয় সেখানে তারাই বলেন যে উগ্রপন্থার কোনো ধর্ম হয় না। আরে উগ্রপন্থার ধর্ম হয় না? উগ্রপন্থা কি মানে বাপ মা ছাড়া, ও বাপের ঔরস ছাড়া, মায়ের গর্ভ ছাড়া জন্ম নিয়ে নেয় নাকি? এটা তো বেশ থাকবে, কথা বলবো আমি একটা, এই সভ্য সমাজে কথা বলবো অসভ্যের মতো। উগ্রপন্থার কোনো ধর্ম হয় না, কেন ধর্ম হবে না? তারা তো মুসলিম ধর্ম নিয়ে আসছে, এসে একদম নিরুপায়, মানে অসহায় লোকদেরকে মেরে দিয়ে, সাধারণ পাবলিক সিভিলিয়ান তাদেরকে মেরে দিয়ে চলে যাবে। এবার তারপরে কাউন্টার অ্যাটাকে যদি মারা যায়, তাদের বডিগুলি কেন ওইভাবে দেওয়া হবে? ওদেরকে কেন দেওয়া হবে? আজকে টিআরএফ বলছে যে আমি এই কাজটা করিনি, কিন্তু যেদিন ঘটনাটা ঘটে তারপরের দিন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ওদের 5টা উগ্রপন্থী যারা মেরেছে, যারা এই সিভিলিয়ানদেরকে মারলো ধর্ম জিজ্ঞেস করে করে, তারা সোশ্যাল মিডিয়াতে বক্তব্য রাখছে, তারা গাড়ি করে যাচ্ছে, দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে তারা করছে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস তার নাম, তিনি কি বলছেন? তিনি বলছেন প্রতিবেশী হলে, প্রতিবেশীর যদি কোনো ব্যথা হয় তাহলে তাকে সমবেদনা জানানো উচিত। ঠিক আছে, তাহলে কে সমবেদনাটা জানাবে? সমবেদনাটা কে জানাবে? ব্যথাটা কার হয়েছে? ভারতের হয়েছে। কে ব্যথাটা দিল? প্রতিবেশী যদি ঢুকে, প্রতিবেশী আরেক প্রতিবেশীর বাড়ির মধ্যে ঢুকে তার স্ত্রী পুত্র কন্যাকে হত্যা করে, এবার সেই প্রতিবেশী তাকে সহানুভূতি দেখাবে? বাহ 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 বাহ! ইরানের বিদেশমন্ত্রী, এরা কী করে বিদেশমন্ত্রী হয়? এদের বাপ মায়ের ঠিক আছে কিনা সেটাই জানতে হবে। এদের তো মনে হয় বাপ মারও ঠিক নাই, বিদেশমন্ত্রী হয়ে বসে আছে। তেলের পয়সায় কোটি কোটি ডলার কামাচ্ছে, যেখানে খুশি যা খুশি বলে দিচ্ছে। কর পাকিস্তানকে সাপোর্ট, তাতে কেউ যায় আসে না, আমাদের কিচ্ছু যায় আসে না। ভারতবর্ষ তার নিজের অকাত দেখাতে পারবে, সেই ক্ষমতা ভারতবর্ষ রাখে। আর সেই জায়গায় আজকে পাকিস্তান থরথর করে কাঁপছে, থরথর করে কাঁপছে। কালকে জল ছেড়ে দিয়েছে, ব্যাস শেষ। অর্ধেক জনজীবন তো শেষ পাকিস্তানের।
ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে হয়েছে পাকিস্তানকে, ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে হয়েছে। এবং তারপরে সে বলছে কেন, কালকে না ভুট্টো, বিলাবল ভুট্টো কি বলছিল যে জল না দেয় তাহলে রক্ত গঙ্গা বইয়ে দেওয়া হবে, তো জল তো ছেড়ে দিছে। তাহলে কি দাঁড়ালো, তোরা জল নিবি না মল নিবি সেটা আগে তোরা ঠিক কর। আগে জল নিতে গেলে জল নে। এখন তোদের কত হাজার লোক বিপন্ন, কত হাজার না কয়েক লক্ষ লোক বিপন্ন, ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে হচ্ছে সরকারকে। জলপ্রহার করেছে মোদিজি, জলপ্রহার করেছে। ভুল করবে 2014-15 সালের মোদিজির সঙ্গে আজকের মোদিজির তুলনা করেন। আমি কোনো পার্টি হয়ে কথা বলছি না, আমি টিএমসিও না, কংগ্রেসও না, আরএসপিও না, সিপিএমও না, বিজেপিও না, কিন্তু দেশ একটা শক্তিশালী লোকের হাতে আছে, এটাই হচ্ছে সবথেকে বড় প্রমাণ। আজকে 2014 সাল থেকে যে ঘটনা মোদিজির সঙ্গে পাকিস্তান করেছে একটার পর একটা আমরা উড়ি দেখেছি আমরা। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে স্ট্রাইক হয়েছে, এয়ার স্ট্রাইক হয়েছে, বালাকোটে গিয়ে স্ট্রাইক করেছে, 200-400 লোককে মেরেছে, মোদি বলেই সম্ভব হয়েছে। 70-72 বছরে 370 আইন তুলেছে কে? মোদিজি। কে এই মোদিজিটা? কে? আমাদের সাধারণ একজন ঘরের লোক, সে আমাদের প্রধানমন্ত্রী। গর্ব আমাদের গর্ব। সে যে কোনো পার্টি করুক, অ্যাজ এ পার্সন সে দেশের জন্য কাজ করছে, এটা তাকে মাথায় রাখতে হবে। এই 2014 সাল থেকে না একাধিকবার তার পিঠে ছোড়া ভোগানো হয়েছে এই পাকিস্তান, একাধিকবার। আমরা কতগুলি ইনস্ট্যান্স দেব? আজকে যদি সে প্রতিবাদ করে সেটা তাহলে অন্যায়। আজকে অন্যায়। টিআরএফের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ আছে লস্করে তৈবার, প্রমাণিত। আমি বলছি না, যে কোনো নিউজ পোর্টাল বিশ্বের খুলবেন, ইন্ডিয়ানগুলি খুললে হবে না, পাকিস্তান খুললে হবে না, এএনআই, পিটিআই, ইউএনআই এইসব খোলেন, দেখেন কি আছে ওখানে, কী লিখছে ওরা। তারা গতকাল স্টেটমেন্ট দিল, যারা ঘটনা ঘটার আধ ঘন্টার মধ্যে স্টেটমেন্ট দিয়ে জানালো যে পহেলগাঁওয়ে আমরাই করেছি ঘটনা। তখন বুকের সিনা অনেক বড় হয়ে গেছিল। এখন যখন দেখছে যে আর তো উপায় নাই, এত শেষ করে দেবে আমাদের। সৈয়দ হাফিজকে চেনেন তো? কোথায় বলেন তো? যে বলেছিল মোদি তুই যদি জল বন্ধ করিস, এই 2 দিন আগে, মোদি তুই যদি জল বন্ধ করিস তাহলে তো জিপ টিনে ছেড়ে নিব, এই কথাটা সৈয়দ হাফিজ বলছিল। হাফিজ সৈয়দ যে আছে পাকিস্তানের লস্করে তৈবার প্রধান, সে এখন কোথায় জানেন? তাকে আইএসআই কোথায় নিয়ে গেছে? তাকে নিয়ে গেছে আইএসআইয়ের বেস ক্যাম্পে, মানে শেল্টারে, বাংকারে ঢুকিয়ে রেখেছে। কোথা থেকে জানা যাচ্ছে জানেন? এই জিনিসটাকে মনিটরিং করছে ইসরায়েল। ইসরায়েলে বসে ইসরায়েল ভারতকে টাইম টু টাইম রিপোর্ট দিচ্ছে যে হাফিজ সৈয়দ বা সৈয়দ হাফিজ কোথায় আছে, কোন জায়গায় গেল, কোথায় নিয়ে গেল, কিভাবে নিয়ে গেল, কি জামা পরে গেল, কি কালারের জামা পরে গেল, সব ভারতবর্ষ পাচ্ছে। আসিম মুনির কে? রক্ষা প্রধান, ডিফেন্সের হেড পাকিস্তানের। কোথায় গেল তার ফ্যামিলি? কোথায় গেছে? ব্রিটেনে। আপনারা খোঁজ নিয়ে দেখেন, যত বড় বড় নেতা পাকিস্তানের আছে এই ডিফেন্সের সঙ্গে জড়িত, ফরেন মিনিস্ট্রির সঙ্গে জড়িত, 70 থেকে 80% ফ্যামিলিরা সব ব্রিটেন, সুইজারল্যান্ড, আমেরিকাতে গিয়ে পলায়ন করেছে। গতকাল ওরা যখন প্রেস মিট করছিল পাকিস্তান সরকার, দুবাই থেকে 22টা চার্টার প্লেন এসছে পাকিস্তানে, 22টা। কিন্তু আপনারা সবাই জানেন যে ওই সরকারি ডিফেন্সের এয়ারফোর্সের, পাকিস্তান এয়ারফোর্সের একটা প্লেন নামতে গিয়ে এই হয়, ভগবানও সাথ দেয় না, বুঝলেন তো? যখন অঘটন ঘটাবা তুমি, তখন ভগবানও সাথ দেবে না। ওই যে গেছে, পুরো বিমানবন্দরটাই পুড়ে গেছে, একদম শেষ। ডিফেন্সের একটা প্লেন নামতে গিয়ে গণ্ডগোলটা হয়ে গেছে আর কি। তারপরে সেই প্লেনটা গিয়ে সোজা একদম
স্কিট করে গিয়ে ঢুকে গেছে হচ্ছে টিকিট কাউন্টারের মধ্যে দিয়ে একদম ভিতরে গিয়ে ওখানে ব্লাস্ট হয়ে গেছে। ব্যাস গোটা ওই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ধ্বংস। এবার কি হবে? 22টা চার্টার প্লেন ভাড়া করে নিয়ে আসছিল এই ডিফেন্সের এবং ওই মানে সব মন্ত্রী নেতা মন্ত্রীদের পরিবারদেরকে ভাগানোর জন্য। কালকে ওই ঘটনার জন্য ব্যাক করে চলে গেছে। এবার 3টে না 4টে ওই রাওয়ালপিন্ডিতে নেমেছে, আর বাকিগুলি মানে রাওয়ালপিন্ডিতে নেমেছে মানে ওদের রাওয়ালপিন্ডিতে নামার কথা ছিল, ওখানে হয়তো তাদের রিলেটিভ যারা ওইখানে থাকে সেখান থেকে চলে গেছে। বাকিগুলি কিন্তু 18টা না 19টা প্লেন ব্যাক করে চলে গেছে। চার্টার প্লেন কেন আসছে? চার্টার প্লেন এই কারণেই আসছে যে ফ্যামিলিগুলিকে, সরকারি প্লেনে তো যেতে পারবে না, কারণ ওখানে তো সাধারণ পাবলিক আছে, সবাই তো দেখতে পাবে যে পালাচ্ছে। এমনিতে তো সাধারণ পাবলিকের তো দফা দফা করে ছেড়ে দিয়েছে পাকিস্তান। কালকে আমি ওদের একটা রিপোর্ট দেখছিলাম, দেখুন জেনুইন রিপোর্ট পাকিস্তানের কখনো পাওয়া যাবে না, কিন্তু তার মধ্যেও দুজন আছেন, কাজী মাসুম নাকি একটা মহিলা আছে, তিনি যতদূর সম্ভব সুইডেন বা কোথাও বসে রিপোর্টটা করেন, কেন ওইখানে করতে পারবে না। প্রত্যেকটা নিউজ ব্রডকাস্টিং এজেন্সির বিল্ডিংয়ের নিচে আইএসআই তার পার্মানেন্ট শেল্টার করে রেখে দিয়েছে। যদি কোনো এদিক ওদিক ফাঁস করছে, অ্যাঙ্কারকে তুলে নিয়ে গিয়ে একদম জুতো পেটা করছে। কিন্তু যারা দুজন আছে, আমি আরেকজনের না, ওটাও মহিলা, আমি নামটা ভুলে গেছি, ওই মহিলা দুটো কালকে আমি ওই কাজী ওনার নাম মানে আরজু কাজী, হ্যাঁ আরজু কাজী একে, আর চ্যানেলটার নামও একে আরজু কাজী। এই আরজু কাজী যতদূর সময় সুইডেন বা বাইরে থাকে, মানে দেশে থাকে না, সে রিপোর্ট করেছে, মানে রিপোর্টে বলছে, আপনারা দেখে নেবেন, ইউএনআই খুললে পাবেন, এএনআই খুললেও পাবেন, ওনার রিপোর্টটা পাবেন। উনি বলছেন যে ভাবতে পারেন 1 কেজি আটার দাম কত? সাধারণ লোককে 1 কেজি আটা খেতে হচ্ছে 600 টাকা কেজি, 600 রুপিস পার কেজি আটা। এটা হচ্ছে পাকিস্তানের অবস্থা। সরকার জল নিয়ে অনেক কথা বলছে, কিন্তু যেহেতু মোদিজি ওই ডিক্লেয়ারটা করে দিয়েছে যে 1960 সালের জল চুক্তি বাতিল, ক্যাপ্টেন অ্যাভিয়েন্স নট বাতিল, রদ করা হয়েছে আপাতত। আমি এটা নিয়েও একটা করব যে এটা যদি রদ করা হয় তাহলে কি অসুবিধা হতে পারে। ভারতবর্ষ রদ করতে পারবে না। কেন পারবে না? তার পিছনে অনেক কারণ আছে। ভারতবর্ষকে এই মুহূর্তে ক্যাপ্টেন অ্যাভিয়েন্স রাখতে পারে, কিন্তু একদম সম্পূর্ণ বাতিল করতে পারবে না, তাহলে ভারতবর্ষেরই ক্ষতি হবে। ভারতবর্ষে কী হবে? ক্ষতিটা কিভাবে হবে? ভারতের ক্ষতি হবে যখন এই সামার টাইম, এই বৃষ্টির টাইম হবে, যখন রেইনি টাইমে ভারতবর্ষ জল মানে করতে পারবে না। সেই জন্যে ভারতবর্ষের ক্ষতি হবে, বন্যা হয়ে যাবে, প্রচুর প্রাণহানি হবে, সম্পদ ক্ষতি হবে। তার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, সেটা ইনফ্রাস্ট্রাকচার ধীরে ধীরে তো তৈরি করবে ভারতবর্ষ, কিন্তু সেই জন্য ক্যাপ্টেন অ্যাভিয়েন্স রেখেছে। এখন আপাতত সেটাকে স্থগিত রাখা হবে। তো এখন তো বর্ষার সিজন না, এখন বন্ধ করে দিলে কিচ্ছু করার নেই। শুধু এই ইয়েতে 1 লিটার জল বিক্রি হচ্ছে 100 টাকায়, যেটা 40 টাকায় বিক্রি হচ্ছিল। 100 টাকা লিটার। আমি কালকে ওই ভদ্রমহিলা আরজু কাজীর আমি ওইটা শুনলাম, যে উনি বলছেন যে পাকিস্তানের অবস্থাটা কি হতে, মানে কি ভয়ঙ্কর পরিস্থিতিতে চলে গেছে, ভয়ঙ্কর পরিস্থিতিতে চলে গেছে। তো এই হচ্ছে পাকিস্তানের অবস্থা। পাকিস্তান এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি, এত বড় অ্যাকশান ওরা ভাবতে পারেনি ভারতবর্ষ নেবে। প্রথমে তো এই স্ট্রাইক করে দিল, একটা ওয়াটার স্ট্রাইক, গতকাল জলও ছেড়ে দিয়েছে। ওই নদীর জল ছাড়েনি, চেনাব নদীর জল ছেড়েছে, সিন্ধু নদীর জল ছাড়েনি, তাতে এই অবস্থা। যাও খাও। তো পাঙ্গাটা এবার কিভাবে নিয়েছে সেটা ওরা বুঝতে পারছে। এখন ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি, কিন্তু এখন ফিরে আসার পথ নেই, কারণ এই মুহূর্তে ফিরে আসলেও কিন্তু পাকিস্তান আর থাকবে না। এটা ওরা ভালো করে বুঝে গেছে। আর এই বুঝে গেছে বলেই বড় বড় বাতেলা দিচ্ছে, যে বাতেলার কোনো মিনিং নেই। আর আমি একটা কথা বলবো, গতকাল
ভারত সরকার একটা অ্যাডভাইজারি জারি করে দিয়েছে যে কোনো রকম ছবি প্রদর্শন করা যাবে না, মানে সেনা মুভমেন্টের। সে ট্রেনে করে নিয়ে যাচ্ছে না, বাসে করে নিয়ে যাচ্ছে না, হেঁটে হেঁটে যাচ্ছে সেনারা, কোনো ছবি প্রকাশ করা যাবে না। উল্টোপাল্টা কোনো মন্তব্য করা যাবে না যেটা যুদ্ধ সংক্রান্ত কোনো মানে ইয়েতে ইউজ হয়, কোনো টপিক এটা ইউজ করা যাবে না। সেই জন্যই অন্যান্যভাবেই আমরা মানে চেষ্টা করব, আমরা যেহেতু যারা প্রতিদিনের প্ল্যাটফর্মে থাকি বা কথা বলি, আমাদেরকে চেষ্টা করতে হবে ভারত সরকারের এই নিয়ম মেনে চলার, এবং চলার চেষ্টা করব। আর সবথেকে বড় কথা আমি যেটা বললাম যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ কিন্তু হচ্ছেই, তবে মোদিজি আপনি যুদ্ধ করুন, সময় নিন, সব কিছু করুন, হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনার কাছে। 22 তারিখে ঘটনা ঘটেছে, আজকে হচ্ছে 27 তারিখ, 6 দিন হয়েছে। ওদের শ্রাদ্ধর আগের যা করবেন তার আগে করবেন। যদি পাকিস্তানকে আক্রমণও করেন, শ্রাদ্ধের আগে করবেন। আত্মার শান্তির জন্য ভারতবর্ষের কাছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে এটা আমার সবিনয় নিবেদন। আমি এত রাগ কোনো দিন করিনি, অনেক ঘটনা দেখেছি, ভাবতাম যে ঠিক আছে চলো, হ্যাঁ আমি জানি সিকিউরিটি, আমাদের সিকিউরিটি ল্যাবস আছে, আমি এটাও জানতে পারলাম যে ওমর আবদুল্লাহ নাকি বলেছেন যে ওই জায়গাটার যে এখন খুলে দেওয়া আছে ভাইসরন ভ্যালিটা, সেটা নাকি সেই সরকার জানতো না। কারণ অনেকেই হয়তো বলছেন যে সিকিউরিটি ল্যাবস, শুধু একটা জিনিস মাথায় রাখবেন, স্টেট সিকিউরিটি হচ্ছে স্টেট ম্যাটার। আমি পশ্চিমবাংলায় থাকি, পশ্চিমবাংলার ল অ্যান্ড অর্ডার সিকিউরিটি দেখার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের। সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে এসে যতক্ষণ না স্টেট গভর্নমেন্ট তার কাছে চাইছে যে আমাকে ভাই সাহায্য করো সিকিউরিটি দিয়ে, সেন্ট্রাল ফোর্স দিয়ে, ততক্ষণ কিন্তু। তো এই ঘটনাটা শুধু ভারত সরকারকে দায়বদ্ধ দিয়ে কোনো লাভ নেই। আর ওমর আবদুল্লাহ নিজেও স্বীকার করেছেন যে ওখানে বাধ্য করা হয়েছে হোটেল অপারেটর, ট্যাক্সি অপারেটর, ঘোড়া অপারেটর, যারা ঘোড়া চালায় তাদের যে ইউনিয়ন, এরা বাধ্য করেছে ওখানে আগে থেকেই খুলে দেওয়ার, এবং সরকারের পারমিশন ছাড়া। জানি না এটার মধ্যেও কোনো পলিটিক্স থাকতে পারে, আমি সেটা নিয়ে যাচ্ছি না। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যখন, তখন আমাদের কিছুটা হলেও মেনে নিতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রীর কাছেও প্রশ্ন যে একদিন হতে পারে, দুদিন হতে পারে, দীর্ঘদিন ধরে এটা তো চলতে পারে না। আর সেই রিপোর্ট মুখ্যমন্ত্রী দপ্তরে এসে পৌঁছায়নি বা পর্যটন দপ্তরে এসে পৌঁছায়নি, কারণ সেখানে তো ওই গেটটা দিয়ে ঢুকতেও তো পয়সা দিতে লাগে। তো সরকার তো সেই পয়সাটা পাচ্ছিল। ওই যে মিনি সুইজারল্যান্ডের একটা গেট আছে, সেই গেটটা দিয়ে ঢুকতে গেলে পয়সা দিতে লাগে, টিকিট কাটতে হয়, তারপরে ঢোকা যায়। তো সেই জায়গাটায় তো গভর্নমেন্ট পয়সা নিচ্ছিল। তাহলে সেই পয়সাটা যখন নিচ্ছিল গভর্নমেন্ট, তাহলে কি করে বলছে যে পয়সা আমাদের কাছে খবর ছিল না, ওইটা আমাদের এখন খোলারই কথা না, ট্যুর অপারেটররা, হোটেল মালিকরা খুলে দিয়েছে। তাহলে তাদের এগেনস্টে অ্যাকশন নাও। সেই যারা এই অপারেটর গ্রুপ, সাসপেন্ড করো সবাইকে, ধরে জেলে ঢোকাও, তবে বুঝবো, তবে না আগামী দিনে ঠিক হবে। কিন্তু সেটাও ওমর আবদুল্লাহ করবে না, করেওনি এখনও পর্যন্ত। 7 দিন কেটে গেছে, আগামী দিনেও করবে না। কারণ এই যা এখন জানা যাচ্ছে যে ঘোড়ার যারা অর্গানাইজার, মানে ঘোড়ার যে ওই অ্যাসোসিয়েশন থাকে, ঘোড়া টাট্টু হর্স, যেটা দিয়ে উঠতে হয়, ওখানে তো 5 কিলোমিটার মতো কোনো রাস্তা নেই, ওখানে ওইভাবে যেতে হয়, এবং এটা ইন্টেনশনালি করে রাখা হয়েছে। ইন্টেনশনালি ওই রাস্তাকে ওইভাবে পর্যটকদের যাতে অসুবিধা হয়, পর্যটকরা যাতে যেতে বাধা পায়, তখন তারা ঘোড়া নিবে, টাট্টু নিবে, ডুলি নিবে, এইসব নিয়ে যাবে, তাদের কামাই হবে, সেই মতো করে কিন্তু তারা করবে, কামাইটা করবে। আর সেই জন্যই কিন্তু এটা করা। এখন জানা যাচ্ছে যে এই হর্স অ্যাসোসিয়েশনের সঙ্গে কিন্তু ওরা ওই 5 জন না 4 জন আতঙ্কবাদী তারা কিন্তু যুক্ত ছিল। আমাদের মধ্যপ্রদেশের যে মহিলাটি ওখান থেকে ছবি তুলে নিয়ে এসছেন, তিনি তো প্রমাণ করে দিয়েছেন যে ওই সহিস হিসাবে উনারই ঘোড়াতে ছিল। কিন্তু ওনাদের ফোনের কথাবার্তা শোনার পরে কিন্তু
ওনারা যায়নি, বলছে না যাব না, বাধ্য করা হয়েছিল, জোর করছিল যে না চলো চলো চলো, তোমাদের কতজন আছে, ওরা 20-22 জন ছিল। জিজ্ঞেস করেছে ধর্ম, কি ধর্ম, ও ইন্টেনশানে, ওরা হিন্দু ধর্মের লোক ছিল কিন্তু বলেছে আমরা মুসলিম। বেঁচে আসছে কিন্তু অন্য লোকরা মারা গেছে। এবং 35টা ওনার হিসাবে 35টা রাইফেল নিয়ে ওখানে ঢোকার কথা ছিল ওনার কথা অনুযায়ী, যেতটুকু জানলাম। তো যাই হোক, উগ্রপন্থীদের কোনো ধর্ম হয় না সবাই বলেন। আমি যেটা বললাম যে যদি ধর্মই না হয় তাহলে ওদের দফন করার বা কবর দেওয়ার কোনো দরকার নেই, ওদের জানাজা বের করানোর কোনো দরকার নেই। এমনি স্ট্রেট কাট আগুন জ্বলিয়ে দাও লকড়ি দিয়ে, কাঠ দিয়ে পুড়িয়ে দাও বডি, দেখি তো তারপরে ধর্ম নিয়ে কিছু কথা আসে কি না। অন্যভাবে নেবেন না, এটা আমার ভিতরের পয়েন্ট অফ ভিউ থেকে আমি বললাম যে যারা নেতারা বলেন যে উগ্রপন্থীদের কোনো ধর্ম হয় না, তো ধর্ম যখন হয় না তাহলে এমনি জ্বালিয়ে দাও। ওদের ধর্ম অনুযায়ী নিয়ম মেনে ওদের বডি তুলে দিয়ে তারপরে জানাজানি বেরোবে, অমুক হবে তমুক হবে, এটা করার কোনো দরকার নেই। সরকার স্ট্রেট কাট বডিকে জ্বালিয়ে দিক। কি বলবেন আপনারা? যদি কোনো বক্তব্য থাকে বা কোনো রকম মন্তব্য থাকে, আমার বক্তব্য যদি আপনাদের পছন্দ না হয় অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আগামী দিনে আবার কোনো নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।